পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের যৌথ প্রচেষ্টায় সংগঠিত ভার্চুয়াল ক্লাসের উদ্যোগকে সাধুবাদ জানাই। বর্তমান বিশ্ব মহামারী পরিস্থিতিতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি মোহাম্মদ ইয়ামিন মল্লিক, কুলা কালসরা কাদরিয়া হাই মাদ্রাসার ভূগোল বিষয়ের সহকারী শিক্ষক। আমার প্রাণপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীদের সুবিধার্থে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানচিত্র চিহ্নিতকরণ তথা ভারতের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ হাই মাদ্রাসা বা মাধ্যমিক স্তরে দশম শ্রেণীর জন্য 2015 সালে ভূগোলের নতুন পাঠ্যক্রমে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান, অঞ্চল প্রভৃতি উপযুক্ত প্রতীক শহর চিহ্নিত করার জন্য 10 নম্বর বরাদ্দ করেছে। হাই মাদ্রাসা পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর 90 এবং মোট নম্বর 100। তার মধ্যে লিখিত 90 নম্বরের মধ্যে মানচিত্র চিহ্নিতকরণের জন্য 10 নম্বর। এখানে 10টি প্রশ্ন দেওয়া হয়, 10টি প্রশ্নের জন্য 10 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। এই ম্যাপ পয়েন্টিং এ পুরো নম্বর পাওয়ার একমাত্র পথ হলো সঠিক নিয়ম মেনে নিয়মিত অভ্যাস করা। এখানে আমাদের মনে রাখতে হবে, এই কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থী ছাড়া সকল পরীক্ষার্থীদের জন্য ম্যাপ পয়েন্টিং বাধ্যতামূলক। ম্যাপ পয়েন্টিং এর কতগুলি প্রয়োজনীয় নিয়ম কানুন আছে, এগুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমে পরীক্ষায় ভারতের যে রেখা মানচিত্র দেওয়া হবে তার নির্দিষ্ট জায়গায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। প্রদত্ত মানচিত্রের উপরে বাম দিকে প্রশ্নের বিভাগ ও দাগ নম্বর লিখতে হবে। প্রশ্নে প্রদত্ত ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক বিষয়গুলি চিহ্নিত করতে উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে। প্রতীক চিহ্ন ব্যবহার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কিছু প্রতীক চিহ্ন আছে সুনির্দিষ্ট, সেই প্রতীক চিহ্নগুলি অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন পর্বতের ক্ষেত্রে ত্রিভুজ আকৃতির প্রতীক চিহ্ন, তবে কিছু ক্ষেত্রে প্রতীক চিহ্ন নির্বাচনে ছাত্রছাত্রীদের স্বাধীনতা থাকে। আমরা ম্যাপ পয়েন্টিং এ ব্যবহৃত প্রতীক চিহ্নগুলি দেখে নেব। এখানে আমরা ম্যাপ পয়েন্টিং এ যে সমস্ত প্রতীক চিহ্নগুলি ব্যবহার করা হয় সেগুলো দেখতে পাচ্ছি। পর্বত শৃঙ্গ, পাহাড় বা পর্বত, গিরিপথ, নদী, প্রণালী বা প্যাসেজ, সাগর বা উপসাগর, অন্তরীপ, হ্রদ বা জলাধার, বাঁধ বা বহুমুখী নদী পরিকল্পনা, বায়ু প্রবাহ, রাজধানী, শহর বা নগর, বিমানবন্দর, বন্দর, শিল্পকেন্দ্র বা খনিজ কেন্দ্র, গবেষণা কেন্দ্র, বিভিন্ন অঞ্চল, রেলপথের ক্ষেত্রে যে ধরনের প্রতীক চিহ্নগুলি ব্যবহার করা হয় তা এখানে দেখানো হয়েছে। আমরা এখানে একটি মানচিত্র চিহ্নিত করে দেখানো হয়েছে। আমাদের মনে রাখতে হবে, মানচিত্র চিহ্নিতকরণের সময় যখন উৎপাদক অঞ্চলগুলোকে আমরা চিহ্নিত করব তখন উৎপাদক অঞ্চলের সীমানাটা টানতে হবে, তারপরে বিভিন্ন চিহ্ন বা পেন্সিল শেড ব্যবহার করতে হবে। মানচিত্র চিহ্নিতকরণের সময় আমরা সর্বদা মনে রাখবো পেন্সিলের মাধ্যমে আমরা চিহ্নিত করব, তাহলে আমাদের যখন ভুল হলে আমরা আবার সেটা ঠিক করে নিতে পারবো। আরো মনে রাখতে হবে, প্রতিটি পয়েন্টিং যখন আমরা করব তার পাশে প্রশ্নের দাগ নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন এখানে প্রশ্নে নামচা বারোয়া 6-1 দাগ উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটি পয়েন্টিং এর পাশে দাগ নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। পরবর্তী অংশ, মানচিত্রের ভিতরে যে 10টি বিষয়গুলি আমরা দেখিয়েছি সেগুলিকে একটি বাক্সের মধ্যে বিষয় এবং প্রতীক চিহ্নের উল্লেখ সহ তৈরি করতে হবে। সমগ্র কাজটি যখন আমরা করব তখন পরিষ্কার এবং পরিচ্ছন্ন হতে হবে। ম্যাপ পয়েন্টিং সম্পূর্ণ হলে ম্যাপ পয়েন্টিং মানচিত্রটি উত্তরপত্রের প্রথম পাতার পরে জুড়ে দিতে হবে। আমরা এখানে ভারতের ভূপ্রকৃতি অংশের মানচিত্র অ্যানিমেশনের সাহায্যে দেখে নেব। কারাকোরাম পর্বতশ্রেণী, এটি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থান করছে। শিবালিক পর্বতমালা হিমালয় পর্বতশ্রেণীর দক্ষিণতম পর্বতমালা। আরাবল্লী ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, এটি দিল্লির নিকটবর্তী অংশ থেকে দক্ষিণে আহমেদাবাদ পর্যন্ত বিস্তৃত। বিন্ধ্য পর্বত ভারতের
মধ্যভাগে অবস্থান করে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের জলবিভাজিকা হিসাবে অবস্থান করছে। সাতপুরা একটি স্তূপ পর্বত। সাতপুরা স্তূপ পর্বত আমরা মানচিত্রে চিহ্নিত করব পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমঘাট পর্বত। এটি আরব সাগর উপকূল বরাবর উত্তর থেকে দক্ষিণে প্রায় 1600 কিলোমিটার বিস্তৃত। আমরা চিহ্নিত করব মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি মেঘালয় রাজ্যে অবস্থিত। আমরা চিহ্নিত করব, এর পরবর্তীতে চিহ্নিত করব সুন্দরবন অঞ্চল। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান করছে। আমরা চিহ্নিত করব আনাইমুদি পর্বতশৃঙ্গ। আনাইমালাই পর্বতের তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। আমরা চিহ্নিত করব পূর্বঘাট পর্বতমালা। এটি দাক্ষিণাত্য মালভূমির পূর্ব দিকে বঙ্গোপসাগরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে। কতগুলো বিচ্ছিন্ন পর্বতের সমষ্টি। আমরা চিহ্নিত করব ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তথা বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গর্ডন অস্টিন বা কেটু। এটি কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থান করছে। আমরা চিহ্নিত করব পীর পাঞ্জাল পর্বতমালা। পীর পাঞ্জাল পর্বতমালা আমরা এখানে চিহ্নিত করলাম। এরপরে ভারতের একমাত্র মরুভূমি যেটি রাজস্থান রাজ্যে অবস্থান করছে তা আমরা এখানে চিহ্নিত করলাম কচ্ছের রণ। গুজরাট রাজ্যে অবস্থান করছে কচ্ছের রণ। আমরা যখন মানচিত্রে চিহ্নিত করছি তখন সর্বদা আমাদের মনে রাখতে হবে যেন উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। গারো পাহাড়। গারো পাহাড় মেঘালয় মালভূমিতে অবস্থান করছে। ছোটনাগপুর মালভূমি একটি ক্ষয়জাত মালভূমি। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। উত্তর সরকার চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ তারপরের অংশ আছে চিল্কা হ্রদ। এটি ভারতের বৃহত্তম উপহ্রদ। চিল্কা উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। উত্তর সরকার উপকূল এটি মহানদী থেকে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত বিস্তৃত। করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে ভারতের দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা দেখে নেব মালাবার উপকূল। কেরল এবং তামিলনাড়ু রাজ্যে অবস্থান করছে মালাবার উপকূল। আমরা চিহ্নিত করব পশ্চিম উপকূলের আরেকটি অংশ কোঙ্কণ উপকূল। এখানে আমরা চিহ্নিত করলাম এবং উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করলাম। প্রতীক চিহ্ন যেগুলো আমরা এখানে ব্যবহার করছি তা নির্দেশিকাতে উল্লেখ করলাম। আমরা চিহ্নিত করব লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় পর্বতশ্রেণীর মাঝখানে রয়েছে লাদাখ পর্বতশ্রেণী। এটি ভারতের সর্বোচ্চ মালভূমি। কাশ্মীর উপত্যকা চিহ্নিত করব কচ্ছ উপদ্বীপ গুজরাট রাজ্যে অবস্থান করছে। কচ্ছ উপদ্বীপ। কচ্ছ উপদ্বীপের নিচে আছে বা দক্ষিণ দিকে আছে কচ্ছ উপসাগর। আমরা চিহ্নিত করব কাথিয়াবাড় উপদ্বীপ। কাথিয়াবাড় উপদ্বীপও গুজরাট রাজ্যে অবস্থান করছে। এই কাথিয়াবাড় উপদ্বীপের পশ্চিম দিকে আরব সাগর, উত্তর দিকে কচ্ছ উপসাগর এবং দক্ষিণে খাম্বাত উপসাগর অবস্থান করছে। আমরা চিহ্নিত করলাম কর্ণাটক উপকূল। কর্ণাটক রাজ্যের উপকূল বরাবর কর্ণাটক উপকূল বিস্তৃত। আমরা চিহ্নিত করব দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। এখানে দেখতে পাচ্ছি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল হলো একটি লাভা গঠিত মালভূমি। আমরা চিহ্নিত করব নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা শৃঙ্গ এবং চিহ্নিত করব রাজমহল পাহাড়। আমরা এরপরে দেখে নেব হিমালয় পর্বতের পূর্ব অংশে অবস্থিত নামচা বারোয়া শৃঙ্গ। এটি চীন সীমান্তে অবস্থান করছে। অন্যদিকে নাঙ্গা পর্বত হিমালয় পর্বতের পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে অবস্থান করছে নাঙ্গা পর্বত এবং পূর্ব প্রান্তে অবস্থান করছে নামচা বারোয়া শৃঙ্গ। আমরা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত নাঙ্গা পর্বত উপযুক্ত প্রতীক সহ এখানে চিহ্নিত করলাম। এবার আমরা ভারতের বিভিন্ন নদ নদী এবং হ্রদগুলি চিহ্নিত করব। প্রথমে ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ উলার। এটি কাশ্মীর উপত্যকায় অবস্থান করছে। আরেকটি হ্রদ কাশ্মীর উপত্যকায় অবস্থান করছে ডাল হ্রদ। আমরা এখানে চিহ্নিত করব ডাল হ্রদ।
ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। দীর্ঘতম পবিত্র নদী গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমরা চিহ্নিত করলাম মহানদী। মহানদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে ছত্তিশগড়ের সিওয়া পর্বত থেকে উৎপত্তি হয়ে পাহাড় থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমরা চিহ্নিত করব ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী, এই নদীতে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি অবস্থান করছে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। গোদাবরী নদী ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমরা চিহ্নিত করব ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি নদীকে। আমরা চিহ্নিত করব ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি। লুনি আনা সাগর থেকে উৎপত্তি লাভ করেছে এবং কচ্ছ উপসাগরে কচ্ছের রণে গিয়ে মিলিত হয়েছে। আমরা চিহ্নিত করব তাপি নদী, এটি একটি পশ্চিম বাহিনী নদী। আমরা চিহ্নিত করব কাবেরী নদী, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কাবেরী নদীর অববাহিকা। আমরা এরপরে চিহ্নিত করব সম্বর হ্রদ। রাজস্থান রাজ্যে অবস্থিত সম্বর হ্রদ একটি লবণাক্ত জলের হ্রদ। নর্মদা নদী। নর্মদা নদী একটি পশ্চিম বাহিনী নদী। এই নদী বিন্ধ্য এবং সাতপুরা দুটি স্তূপ পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। আমরা ভারতের হ্রদ, উপসাগর প্রণালী এবং অন্তরীপগুলির অবস্থান দেখে নেব। আমরা প্রথমেই কচ্ছ উপসাগর, এটি কচ্ছ উপদ্বীপ এবং কাথিয়াবাড় উপদ্বীপের মাঝে অবস্থিত। এর পরবর্তীতে আমরা চিহ্নিত করব খাম্বাত উপসাগর। আমাদের সর্বদা মনে রাখতে হবে উপযুক্ত প্রতিচিহ্ন। ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে একটি উপসাগর আছে, নাম মান্নার উপসাগর। আমরা চিহ্নিত করলাম মান্নার উপসাগর। ভারত এবং শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে একটি প্রণালী দিয়ে, নাম পক প্রণালী। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল অবস্থান করছে, আমরা তা চিহ্নিত করলাম। লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। কোলিরু হ্রদ গোদাবরী নদী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত। পুলিকট চেন্নাই শহরের নিকটে অবস্থান করছে পুলিকট হ্রদ। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দ্রা পয়েন্ট। আমরা মানচিত্রে ইন্দ্রা পয়েন্ট চিহ্নিত করলাম। প্যাংগং হ্রদ। প্যাংগং হলো ভারত চীন সীমান্তে অবস্থিত একটি লবণাক্ত জলের হ্রদ। আমরা এখানে মানচিত্রে চিহ্নিত করলাম। এবারে আমরা চিহ্নিত করব ভারতের গুরুত্বপূর্ণ মৃত্তিকা অঞ্চল। ভারতের গুরুত্বপূর্ণ মৃত্তিকা অঞ্চলের মধ্যে আমরা এখানে চিহ্নিত করলাম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এটি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে অবস্থান করছে। আমরা চিহ্নিত করব মরু মৃত্তিকা অঞ্চল। মরু মৃত্তিকা অঞ্চল রাজস্থানে থর মরুভূমি অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে লক্ষ্য করা যায়। পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল হলো সুন্দরবন। আমরা এখানে সুন্দরবন উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করলাম এবং নির্দেশিকাতে তা দেখালাম। এবার আমরা চিহ্নিত করব ভারতের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অরণ্য। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র, এটি উত্তরাঞ্চলের দেরাদুন শহরে অবস্থিত, তা আমরা চিহ্নিত করলাম। আমরা চিহ্নিত করব ভারতের একটি কাঁটা জাতীয় উদ্ভিদ অঞ্চল বা মরু উদ্ভিদ অঞ্চল। এখানে থর মরুভূমি অঞ্চলে ভারতের কাঁটা জাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ লক্ষ্য করা যায়, তা চিহ্নিত করা হয়েছে। ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। ভারতের জলবায়ু অঞ্চল এর বিভিন্ন মানচিত্রগুলো আমরা চিহ্নিত করব। ভারতের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। আমরা জানি ভারতের দুবার বৃষ্টিপাত হয়ে থাকে করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে, বর্ষাকালে একবার আর শীতকালে মৌসুমী উত্তর পূর্ব মৌসুমী যখন বঙ্গোপসাগরের উপর দিয়ে আবার ফিরে আসে তখনও করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা চিহ্নিত করব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান মৌসিনরাম। এখানে আমরা মৌসিনরাম উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করলাম। দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো কর্ণাটক মহারাষ্ট্রের মালভূমি, তা আমরা মানচিত্রে চিহ্নিত করলাম। এবারে চিহ্নিত করব শ্রীনগর। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের রাজধানী হলো
শ্রীনগর, এটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত। দিল্লি ভারতের রাজধানী, এটি যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। ভারতের ঠিক মধ্যভাগ দিয়ে বিস্তার লাভ করেছে কর্কট ক্রান্তি রেখা, এটি ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। আমরা চিহ্নিত করব মুম্বাই। মুম্বাই ভারতের প্রবেশদ্বার, ভারতের অর্থনৈতিক রাজধানী, আরব সাগরের তীরে অবস্থিত। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কর্ণাটক রাজ্যের রাজধানী। কেরল রাজ্যের রাজধানী হলো তিরুবনন্তপুরম, আমরা চিহ্নিত করলাম। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, সবুজ নগরী হিসাবেও পরিচিত। অমরাবতী তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী অমরাবতী। কলকাতা সিটি অফ জয়, এটি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী। আসামের রাজধানী দিসপুর, আমরা মানচিত্রে উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করলাম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার, তা আমরা মানচিত্রে দেখালাম। আমরা ভারতের কৃষি অঞ্চল, প্রধান কৃষি অঞ্চলগুলো মানচিত্রে উপস্থাপন করব। প্রথমেই ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, আমরা মানচিত্রে ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল এখানে চিহ্নিত করলাম। এটি হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থান করছে। ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল, এটি পশ্চিমবঙ্গ এবং অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থান করছে। ভারতের একটি তুলো উৎপাদক অঞ্চল, ভারতের একটি তুলো উৎপাদক অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে তুলো উৎপাদিত হয়। এখানে কৃষ্ণ মৃত্তিকা যেহেতু আছে, তাই তুলোর পরিমাণটা তুলো চাষ বেশি হয়ে থাকে। ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল হলো নীলগিরি পার্বত্য অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল হলো নিম্ন গঙ্গেয় সমভূমি অঞ্চল। আমরা এখানে যে সমস্ত প্রতীক চিহ্নগুলি ব্যবহার করেছি তার নির্দেশিকাতে উল্লেখ করলাম। আমরা ভারতের শিল্প অধ্যায় থেকে কতগুলি মানচিত্র চিহ্নিত করব। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো ভিলাই, আমরা উপযুক্ত প্রতীক সহ এখানে মানচিত্র চিহ্নিত করেছি। আমরা চিহ্নিত করব পূর্ব ভারতের একটি পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র হলো হলদিয়া, এখানে মানচিত্রে আমরা তা চিহ্নিত করলাম। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, মানচিত্রে আমরা আহমেদাবাদ শহরটি চিহ্নিত করলাম। আমরা ভারতের কতগুলি বন্দর মানচিত্রে চিহ্নিত করব। প্রথমে চিহ্নিত করব উড়িষ্যা উপকূলে অবস্থিত পারাদ্বীপ। আমরা চিহ্নিত করব বিশাখাপত্তনম বন্দর। কেরালায় অবস্থিত কোচি বন্দর। আমরা চিহ্নিত করব ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই। আমরা মানচিত্রে চিহ্নিত করব শুল্কমুক্ত বন্দর কান্ডালা। আমরা উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বিভিন্ন বন্দরগুলি চিহ্নিত করলাম। আমরা এবারে একটি নমুনা প্রশ্ন সমাধান করব। প্রথমে বিন্ধু পর্বত, আমরা উপযুক্ত প্রতীক সহ বিন্ধু পর্বত চিহ্নিত করলাম এবং এখানে দাগ নম্বর সহ উল্লেখ করতে হবে যে এটি বিন্ধু পর্বত। মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ, মণিপুর রাজ্যে রয়েছে লোকটাক হ্রদ, আমরা মানচিত্রে লোকটাক হ্রদ চিহ্নিত করলাম। এখানে দাগ নম্বর উল্লেখ করতে হবে আমাদের। মহানদীর গতিপথ আমরা এখানে মানচিত্রে দেখেছি, দাগ নম্বর সহ তা উল্লেখ করতে হবে। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং, শিলং মালভূমি মানচিত্রে উপযুক্ত প্রতীক সহ আমরা চিহ্নিত করব। পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, আমরা জানি ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল হলো সুন্দরবন, আমরা মানচিত্রে তা চিহ্নিত করলাম। ভারতের একটি মরুমৃত্তিকা অঞ্চল, মরুমৃত্তিকা অঞ্চল রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়, তার উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করা হয়েছে। ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল, এটি উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হয়ে থাকে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে আখ উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, এখানে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র জামশেদপুর চিহ্নিত করা হয়েছে। এর পরবর্তীতে আমরা চিহ্নিত করব বিশাখাপত্তনম বন্দর, অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিশাখাপত্তনম বন্দর আমরা চিহ্নিত করলাম। এখানে দাগ নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে, এখানে কিন্তু দাগ নম্বর উল্লেখ করা নেই। আমরা চিহ্নিত করব পশ্চিম উপকূলের একটি বন্দর মুম্বাই। দ্বিতীয় নমুনা প্রশ্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি শিবালিক পর্বতশ্রেণী, কৃষ্ণা নদীর গতিপথ, ভারতের শুষ্কতম
অঞ্চল ভারতীয় মরুভূমি, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম আমরা এখানে মানচিত্রে চিহ্নিত করলাম। সেই সঙ্গে চিহ্নিত করলাম ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নতুন দিল্লি, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন। আমরা এবারে হাই মাদ্রাসা পরীক্ষা 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত হাই মাদ্রাসা পরীক্ষায় মানচিত্র চিহ্নিতকরণে যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছিল তার প্রশ্নগুলি দেখে নেব। প্রথমেই 2017 সালের হাই মাদ্রাসা পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছিল তার সমাধান এখানে উল্লেখ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিন্ধ্য পর্বত, করমণ্ডল উপকূল, গোদাবরী নদীর গতিপথ, দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভপূর্ণ সুন্দরবন, আমরা দেখতে পাচ্ছি চিল্কা উপহ্রদের অবস্থান, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন, আমরা দেখতে পাচ্ছি ভারতের একমাত্র মরুভূমি থর মরুভূমির অবস্থান। আমরা চিহ্নিত করেছি 10 ডিগ্রি চ্যানেল, যেটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন, হাই মাদ্রাসা 2018 সালে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছিল সেগুলি হলো আরাবল্লী পর্বত, আমরা চিহ্নিত করলাম মেঘালয় মালভূমি, চিহ্নিত করা হয়েছে কচ্ছের রণ, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, চিহ্নিত করা হয়েছে ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের পশ্চিমাঞ্চলে একটি নদী নর্মদা, চিহ্নিত করা হয়েছে ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল এখানে চিহ্নিত করা হয়েছে। পরের প্রশ্ন দেওয়া হয়েছিল বিশাখাপত্তনম বন্দর, আমরা বিশাখাপত্তনম বন্দর চিহ্নিত করলাম। ভারতের রুড় অঞ্চল দুর্গাপুর চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করা হয়েছে ভারতের বৃহত্তম মহানগর কলকাতা, চিহ্নিত করা হয়েছে মেঘালয় মালভূমি। এখানে মানচিত্র চিহ্নিত করার সঙ্গে সঙ্গে নির্দেশিকায় তা উল্লেখ করা হয়েছে। হাই মাদ্রাসা 2019 সালের প্রশ্নপত্র এবং তার সমাধান আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এখানে মরু মৃত্তিকা অঞ্চল দেখানো হয়েছে কান্ডালা, কাথিয়াবাড় উপদ্বীপ, বিন্ধ্য পর্বত, গোদাবরী নদী, ভিলাই, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর মুম্বাই, ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল অসমের ব্রহ্মপুত্র উপত্যকা, নামচা বারোয়া শৃঙ্গ, মৌসিনরাম। আমরা হাই মাদ্রাসা 2020 হাই মাদ্রাসা পরীক্ষা 2020 সালের প্রশ্নপত্র এবং তার সমাধান এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হাই মাদ্রাসা 2020 সালের প্রশ্নপত্র এবং তার সমাধান। হাই মাদ্রাসা 2020 সালের প্রশ্নপত্রে প্রথমে দেওয়া হয়েছিল নীলগিরি পর্বত আমরা উপযুক্ত প্রতীক চিহ্ন সহ আমরা চিহ্নিত করলাম। প্রশ্ন দেওয়া হয়েছিল ছোটনাগপুর মালভূমি, মানচিত্রে আমরা ছোটনাগপুর একটি ক্ষয়জাত মালভূমি আমরা মানচিত্রে চিহ্নিত করলাম। মানচিত্রে দেওয়া হয়েছে মালাবার উপকূল আমরা মানচিত্রে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করলাম। কৃষ্ণা নদীর গতিপথ আমরা মানচিত্রে চিহ্নিত করলাম। আমরা মানচিত্রে চিহ্নিত করলাম পূর্ব ভারতে অবস্থিত মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ। চিহ্নিত করব ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল আমরা এখানে চিহ্নিত করছি, এটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে অবস্থিত। আমরা চিহ্নিত করব ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ, চিহ্নিত করব পারাদ্বীপ বন্দর এবং ভারতের রাজধানী দিল্লি। পরিশেষে বলবো, যাদের জন্য এই অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে সেই প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের উপকারে আসলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ।